শ্রীমতী সেনের হয়ে জগদ্ধাত্রীর পা ধরে ক্ষমা চাইলো সংকল্প। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী স্বয়ংভকে বলতে থাকে, স্বয়ংভ, সংকল্প কিন্তু ফিরে এসেছে। তখনই স্বয়ংভ বলতে থাকে, বর্দি, সংকল্প ফিরে এসেছে? কে ফিরিয়ে আনলো ওকে? তখনই কৌশিকী বলতে থাকে, রাখে হরি মারে কে? তুমি না এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তুমি কখন আসবে? তখন এই কথাতে স্বয়ংভু বলতে থাকে, বর্দি, শ্রীমতী সেন, ডক্টর শ্রীমতী সেন স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তখনই কৌশিকী বলতে থাকে, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে? আচ্ছা, তুমি কি ওনাকে এখনই অ্যারেস্ট করবে? তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ বর্দি, আমি ওনাকে এখনই অ্যারেস্ট করব। তখনই কৌশিকী বলতে থাকে, স্বয়ংভু, আসলে আমি বলছি না যে তুমি ওনাকে অ্যারেস্ট করো না, কিন্তু তোমার ভাগ্নির বিয়ে তো, কাকনের বিয়ে তো একটু পরে সিঁদুরদান হবে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি অন্তত বিয়েতে উপস্থিত থাকো। আর শ্রীমতী সেনকে আনার দরকার নেই, কারণ ছেলের বিয়ে তো মাকে দেখতে হয় না। তাই আর কি বলছিলাম, ওনাকে আনার দরকার নেই, তুমি পারলে চলে এসো। আর তোমাকে একটা অনুরোধ করব, দুটো দিন পরে যদি ওনাকে অ্যারেস্ট করতে তুমি, কারণ উনি অন্তত আমার মেয়ে আর মেয়ের জামাইকে বরণ করে নিক, সেটাই তোমার কাছে অনুরোধ, তোমার বরদের অনুরোধ। তুমি পারলে এটা করো। তখনই স্বয়ংভ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই কৌশিকী বলতে থাকে, স্বয়ংভ, তুমি তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার, তাই ওনাকে যদি তুমি ধরে ফেলো, আসল মাথা যারা আছে তাদেরকে তুমি ধরতে পারবে না কিন্তু। তাই তোমাকে বলছিলাম। তখনই স্বয়ংভ কৌশিকীর কথা শুনে একটু বুঝতে পারে। তারপরে কৌশিকী ফোনটা রেখে দিলে সানভি বলতে থাকে, বড়দি, জানিয়ে দিয়েছেন? তখনই কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, জানিয়ে দিয়েছি। তখন সানভি বলে, চলুন ওইদিকে উম, সিঁদুরদান হবে। তখনই কৌশিকী আর সানভি বিয়ের ওখানে চলে যায়। তারপরে দেখা যাবে সংকল্প কাকনের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তখন বৈদেহী সেখান থেকে বেরিয়ে এসে সাথে সাথে দিব্যাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, আপনি কি করলেন? হ্যাঁ, কিছুই তো করতে পারলেন না। এখানে তো বড় চলে আসলো, বিয়েটাও হয়ে গেল। তখনই দিব্যা শুনে পুরো অবাক হয়ে যায়। তখনই বৈদেহী সবটা খুলে বলে দিব্যাকে। তারপরে খুলে বললেই দিব্যার সঙ্গে খুব রাগারাগি করে বৈদেহী। তারপরে ফোন রেখেই পড়ে যেতে লাগলে প্রীতি এসে ধরে ফেলে আর বলতে থাকে, কাকিমণি, কি করছো তুমি? আর একটু হলে তো পড়ে যেতে, কি করছো? তখন বৈদেহী অনেক অসুস্থ হয়ে যায়। প্রীতি সেখান থেকে বৈদেহীকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে পৃথা বলতে থাকে, না না, এখানে সবকিছুই দেখলাম উলটপালট হয়ে যাচ্ছে। আমি তো বরুণকে ভালোবাসি, আমি কেন এখানে থাকবো? আমি এখানে থাকবো না। আজকে রাতেই আমি বরুণের সঙ্গে পালিয়ে যাব। বরুণকে পালিয়ে গিয়ে বিয়ে করব। আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি কেন আলাদা থাকবো? এখানে কাকন দিয়েও তার ভালোবাসার মানুষ পেয়ে গেল, আর আমি কেন আলাদা থাকবো? এই কথা বলে পৃথা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে সংকল্প আর কাকনকে এনে কৌশিকীর মা একটা জায়গায় বসায় আর বলতে থাকে, সংকল্প, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমাদের তো খাওয়া দাওয়া দরকার আছে। তখনই সংকল্প বলতে থাকে, আচ্ছা জগদ্ধাত্রী আন্টি কোথায়? তখন এই কথা শুনে সবাই চমকে যায়, বলতে থাকে, কেন, জগদ্ধাত্রী আছে তো, জগদ্ধাত্রীকে দিয়ে তুমি কি করবে সংকল্প? তখন সংকল্প বলতে থাকে, আমি জগদ্ধাত্রী আন্টির সঙ্গে একটু দেখা করতে চাই। তখনই সমরেশ বলতে থাকে, তুমি জগদ্ধাত্রীর সঙ্গে দেখা করতে চাও কেন? তখন সংকল্প বলতে থাকে, আমি বলবো, তবে আপনাদের সামনেই বলবো, আমার জগদ্ধাত্রী আন্টির সঙ্গে কথা আছে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, তুমি জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলবে? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বুঝতে পারে না, ও তো হুইল চেয়ারেই বসে থাকে। তখন সমরেশ বলতে থাকে, না না, জগদ্ধাত্রী বুঝতে পারে, কথা বুঝতে পারে, ও কথা শুনতে পায়, ও চোখের পলকে ফেলেছে, সেটা আমরা দেখেছি। আর তাছাড়া ও চোখে জলও বেরোয়। তখন এই কথাতেই কাকন জিজ্ঞাসা করে, কি বলছে সংকল্প? তখন এই কাকনকে সবাই বুঝিয়ে দেয় যে জগদ্ধাত্রীর সঙ্গেও দেখা করতে চায়। তখন কাকন বলে, এই কথা, দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই বলে চলে যেতে লাগলে তখনই কৌশিকী বলতে থাকে, কাকন, কোথায় যাচ্ছিস? তখন কাকন ইশারায় বলতে থাকে, আমি আসছি। তখন এই বলে চলে গেলেই তারপরে কৌশিকী বলতে থাকে, কাকুন কোথায় গেল? তখন কৌশিকীর মা বলতে থাকে, কাকুন জগদ্ধাত্রীকে আনতে গেল। তখনই কৌশিকী বলতে থাকে, হঠাৎ জগদ্ধাত্রীকে কেন? তখন কৌশিকীর মা বলতে থাকে, আসলে সংকল্প নাকি জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলবে। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা সংকল্প, তুমি জগদ্ধাত্রীর সঙ্গে কি কথা বলবে? তখন সংকল্প বলতে থাকে, আপনি এখানে থাকুন, জগদ্ধাত্রী আন্টি আসলে আমি কিছু কথা বলবো, আপনাদের সামনেই বলবো। জগদ্ধাত্রী আন্টি আসুক, তারপর দেখা যাবে কাকন জগদ্ধাত্রীকে নিয়ে সেখানে আসে। তারপরে সংকল্প জগদ্ধাত্রী পায়ের কাছে গিয়ে বসে আর বসে বলতে থাকে, হাত জোর করে কান্না করতে থাকে। তখন সবাই মিলে বলতে থাকে, সংকল্প, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এরকম একটা শুভ দিনে এরকম করে কান্না করতে হয় না, অমঙ্গল হবে যে। তখন সংকল্প বলতে থাকে, বিশ্বাস করুন, আমি জানতাম না, আমি জানতাম না যে এই জগদ্ধাত্রী আন্টির অপারেশনটা আমার মা করেছিল। আমি সত্যি জানতাম না। আমার মা একজন অপরাধী হয়ে গেল। আমি না ভাবতেই পারছি না যে আমার মায়ের জন্য আপনার আজকে এই অবস্থা। তখন জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোর করে সংকল্প বলতে থাকে,
আমি জানি আমি ক্ষমার অযোগ্য। বিশ্বাস করুন, আমি কিছুই জানতাম না। আজকেই আমি জেনেছি। তবে আমার মা খুব ভালো মানুষ। আমার মা অপরাধ করার মানুষ নয়। আমার মা অনেক ভালো মানুষ। আর আমার মা যে কেন এই অবস্থা করেছে আমি জানি না। জানি না আমি। আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই। আমি জানি আমার না লজ্জা করছে। আমার মায়ের জন্য আমার লজ্জা করছে। কিন্তু আমি জানি না আমার মা কোন পরিস্থিতিতে এরকম একটা কাণ্ড করেছে। সত্যি আমি জানি না। কৌশিকী আন্টিও তো সবটা জানতো, তাই তো? তখন কৌশিকী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন সংকল্প বলতে থাকে, বিশ্বাস করুন, আমি না আমার মায়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি আমি। এই বলে জগদ্ধাত্রীর পা পেঁচিয়ে ধরে সংকল্প আর বলতে থাকে, বিশ্বাস করুন, আপনার এই অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে আমার। তারপরে কৌশিকী এসে সংকল্পকে উঠায় আর বলতে থাকে, সংকল্প তুমি কেন এরকম করছো বলো তো? কেন করছো এরকম? তখন সংকল্প বলতে থাকে, না না আন্টি, আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। বিশ্বাস করুন, আমি ক্ষমা করতে পারছি না নিজেকে। আর আমার মায়ের সামনেই বা আমি কি করে দাঁড়াবো? আমি তো সেটাই ভাবতে পারছি না। তখন কৌশিকী বলতে থাকে, সংকল্প, তোমার মা খারাপ হতে পারে না। আমি জানি তোমার মা খারাপ হতে পারে না। তখনই কৌশিকীর মা বলতে থাকে, হ্যাঁ সংকল্প, তোমার মা খারাপ হতে পারে না। মা কখনো খারাপ হয় না। তুমি এগুলো ভেবো না। তখনই সংকল্প বলতে থাকে, আমার মা তো ডক্টর। বিশ্বাস করুন, আমার মা খারাপ নয়। আমার মা খুব ভালো। কিন্তু কেন এরকম একটা কাজ করেছে আমি সেটাই তো জানি না। জানি না আমি। আমি আগেও জানতাম না। বিশ্বাস করুন, তারপরেও কৌশিকী আন্টি কেন যে আমার সঙ্গে কাকনের বিয়ে দিয়েছে আমি সেটাই জানি না। জানি না আমি। বিশ্বাস করুন, আমি খারাপ নই। আমি খারাপ নই। আমি কাকনকে খুব ভালোবাসি। কাকনকে আমি খুব ভালোবাসি। তখন কৌশিকী বলতে থাকে, আমি জানি সংকল্প, তুমি কাকনকে খুব ভালোবাসো। তুমি না এগুলো নিয়ে একদম ভেবো না। ভেবো না তুমি। যা হওয়ার হয়ে গেছে। তখনই সংকল্প কৌশিকীর সামনে হাত জোড় করে বলতে থাকে, আপনি ক্ষমা করে দিন। আমি জানি না আমার মা কেন করেছে। তবে আমার মা যে এই কাজটা করেছে আমিও জানতে পারিনি। আপনি ক্ষমা করে দিন আমাকে। তখনই কৌশিকী বলতে থাকে, তুমি কেন ক্ষমা চাইছো সংকল্প? তুমি প্লিজ ক্ষমা চেও না। যাও, খাওয়া দাওয়া করতে হবে। যাও। তারপরেই সংকল্প বলতে থাকে, না, আমি কাকুনকে জানাবো। তখনই কাকুন এসে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? তখন সবাই মিলে সংকল্পকে বারণ করলেও সংকল্প শোনে না আর বলতে থাকে, না, কাকুনকে জানতে হবে। আমি কাকুনকে জানাবো। তখনই সংকল্প সবটা কাকুনকে বুঝিয়ে বলে। তখন কাকুন না বুঝলে গুঞ্জন সবটা বুঝিয়ে বলে আর কৌশিকীও। তখন কাকুন সবটা শুনে চমকে যায়। আর তখনই কৌশিকী বলতে থাকে, কাকুন, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। সংকল্প, আর কিছু বলার দরকার নেই। যাও তো, খাওয়া দাওয়া করতে হবে। তারপর সবাইকে পাঠিয়ে দেয় কৌশিকী। তখনই স্বয়ম্ভ সেখানে আসে। এসে হাত জোড় করে দাঁড়ায় কৌশিকীর সামনে। তখন কৌশিকী বলতে থাকে, কি হলো স্বয়ম্ভ? তখন স্বয়ম্ভ বলতে থাকে, বর্দি, বিয়েটা তো হয়ে গেছে। আমি না সময় মতো আসতে পারিনি। তখন কৌশিকী বলতে থাকে, ঠিক আছে, বিয়েটা তো হয়ে গেছে, তুমি এখন তো এসেছো। তখনই স্বয়ম্ভ বলতে থাকে, বর্দি আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন কৌশিকী বলতে থাকে, কেন ক্ষমা চাইছো স্বয়ম্ভ? কি হয়েছে? তখন স্বয়ম্ভ বলতে থাকে, বর্দি আমার খুব রাগ হয়েছিল। আপনি আমাকে মেরেছিলেন, আমার খুব রাগ হয়েছিল, বিশ্বাস করুন। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি, আসলে শ্রীমতী সে অন্যায় করেনি, সে ক্রিমিনাল নয়। তার ছেলের মাথায় গান পয়েন্টে রেখে তারপর ওনাকে দিয়ে অপারেশনটা করানো হয়েছে। তখন এই কথা শুনে কৌশিকী চমকে যায়। তখন স্বয়ম্ভ বলতে থাকে, বিশ্বাস করুন বর্দি, আপনার মাথায় যেটা এসেছে আমার মাথায় সেটা আসেনি। আসলে আপনি কাকন আর সংকল্পর ভালোবাসা দেখেই ওদের বিয়েটা দিয়েছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তোবা জগদ্ধাত্রীকে ভালোবাসেন না। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি, জগদ্ধাত্রীকে আমার পরে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলেন আপনি। আমাকে ক্ষমা করে দিন বর্দি। তখন কৌশিকী বলতে থাকে, না স্বয়ম্ভ, তুমি কেন ক্ষমা চাইছো? আমি যে তোমার গায়ে হাত তুলেছি, আমারও ভীষণ কষ্ট হয়েছে, বিশ্বাস করো। যাক, তুমি যে এখন বুঝতে পেরেছো সেটাই। জানো, শ্রীমতী সেন আসলেই অপরাধী নয়। সেটা আমিও জানতাম। তার জন্যই তো আমি এই সম্বন্ধটা করেছি। শ্রীমতী সেন না খারাপ মানুষ নয়। তখন স্বয়ং বলতে থাকে, আমি জানি বর্দি, শ্রীমতী সেন খারাপ মানুষ নয়। আমি বুঝতে পেরেছি। তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও তো, এসব বাদ দাও। চলো, খাবে চলো, তোমার জন্য আমি খাবার উঠিয়ে রেখেছি। আমি জানি তো আমার ভাইটা আসবে। তারপরে স্বয়ংভ চলে গেলে তখনই শিবানী এসে কৌশিকীকে বলতে থাকে, পিথাকে পাওয়া যাচ্ছে না। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছো তোমরা? ওইদিকে পিতে কান্নাকাটি শুরু করে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।